সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমি তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে হুলাইন সালেহ ডিগ্রি কলেজের ব্যবসায়িক ব্যবস্থাপনা বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2-এর অধ্যায় 3 তথা অংশীদারি ব্যবসায়ীর হিসাব নিয়ে কিছু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা একটু তত্ত্বীয় বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে কি তত্ত্বীয় বিষয়, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। সে বিষয়গুলো নিয়ে কী হবে, আলোচনা হবে। ওকে, প্রথমে আসি আমরা অংশীদারি ব্যবসায় কি। অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় 2 হচ্ছে কি বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর 3 হচ্ছে অপরিহার্য উপাদান। 4 হচ্ছে কি চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্রের বিষয়বস্তু। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি এবার। অংশীদারি ব্যবসায় কি? 2 বা ততোধিক ব্যক্তি যখন চুক্তির ভিত্তিতে কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয়ে যে ব্যবসায় গঠন করে, কি বলেছি? 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে বৈধ উদ্দেশ্য সাধনের জন্য যে ব্যবসায় গঠন করে থাকে তাহাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহাকে কি বলা হয়? অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। এখন আসি, বৈধ উদ্দেশ্য ব্যতীত অবৈধ কোনো উদ্দেশ্যে এই ধরনের ব্যবসায় গঠন করা যায় না। যেমন তুমি যদি চিন্তা করো যে অবৈধ ব্যবসায়, যেমন তুমি মানে স্মাগলিংয়ের করবা, কিংবা যেগুলা কি বলে নেশা জাতীয় দ্রব্যের বিজনেস করবা, যেগুলো কিন্তু বৈধ নয়, এই ধরনের বিজনেস করতে গেলে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হলেও ওটাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। তুমি যদি বৈধ উদ্দেশ্য, যেমন 2 জনে মিলে একটা হোটেল বা রেস্তোরাঁ ওপেন করবে, খুলবে, যে ওপেন বা মানে হোটেল বা রেস্তোরাঁ খোলা হবে সেটা কিন্তু বৈধ উদ্দেশ্যে, অর্থাৎ এটার আয়টা হবে কি বৈধভাবে বর্জিত। সো এই ক্ষেত্রে যে 2 জনের মধ্যে যে চুক্তি হবে, চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন করা হবে সেটাকে কি বলা হবে? অংশীদারি ব্যবসায় বলা যাবে। অংশীদারি ব্যবসায়ীটা 1932 সালের আইন দ্বারা কি হয়? ভারতীয় অংশীদারি আইন দ্বারা বাংলাদেশে এখনও প্রচলিত রয়েছে। ভারতীয় অংশীদারি আইন 1932 সালের আইন দ্বারা বাংলাদেশে অংশীদারি আইন কি হয়? অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। ওকে, এরপর আসে আমরা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি। অংশীদারি ব্যবসায়ের যদি বৈশিষ্ট্য বলতে যাই, প্রথম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের গঠন প্রকৃতি কীরকম? গঠনটা হবে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এই ব্যবসায়টা কি করবে? গঠন করবে। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সদস্য সংখ্যা। এই ব্যবসায়ে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন সদস্য সংখ্যা থাকবে। কি বলেছি? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য দ্বারা কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। যোগ্যতা, এক্ষেত্রে অংশীদারি ব্যবসায় গঠনের জন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। তবে অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি, যেমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন তথা পাগল কোনো ব্যক্তি এই অংশীদারি ব্যবসায়ে অংশীদার হতে পারবে না। তাছাড়া নাবালকও এই অংশীদারি ব্যবসায়ের কি অংশীদার বলে গণ্য হবে, অংশীদারি ব্যবসায়ের অংশীদার বলে গণ্য করা যাবে না। মূলধন সরবরাহটা চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে সেই অনুযায়ী মূলধন সরবরাহ করবে কারবারে, এবং অথবা কি
মানে সমান হারে, চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সমান হারে মূলধন কী করবে, সরবরাহ করবে। ওকে, এরপর হচ্ছে যদি বলতে চাই লাভ লোকসান বন্টন, লাভ লোকসান বন্টনের ক্ষেত্রে কী হবে, লাভ লোকসান যদি বন্টন করতে যায় সেক্ষেত্রে চুক্তিপত্র উল্লেখিত অনুপাতে কিংবা সমাহারে লাভ লোকসান কী করা হবে, বন্টন করা হবে। এরপর হচ্ছে বিলোপ সাধন। বিলোপ সাধন কখন কখন হয়, সাধারণত বিলোপ সাধন হবে যদি কোনো অংশীদার কারবার পরিচালনা করতে কী হয়, ব্যর্থ হয়, কিংবা কেউ যদি পাগল হয়ে যায়, কিংবা কোনো ব্যক্তি যদি দেউলিয়া বলে গণ্য হয়ে যায়, এই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের কী হতে পারে, বিলোপ হতে পারে। ওকে, এরপর আসি আমরা অপরিহার্য উপাদানগুলো কী কী। সুপ্রিয় শিক্ষার্থী, অপরিহার্য উপাদান হচ্ছে অংশীদারি ব্যবসায় গঠনের জন্য একটা বৈধ উদ্দেশ্য থাকতে হবে। অপরিহার্য উপাদানের মধ্যে প্রথমত আসবে কি, একটা বৈধ উদ্দেশ্য থাকতে হবে। বৈধ উদ্দেশ্য ব্যতীত অংশীদারি ব্যবসায় গঠন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেখানে কমপক্ষে 2 জন সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অংশীদার দ্বারা কী হবে, সীমাবদ্ধ থাকবে। এটাও কিন্তু কি একটা গুরুত্বপূর্ণ উপাদান। এর পরবর্তী গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চুক্তি। চুক্তি ব্যতীত কখনো অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব হয় না, কারণ চুক্তিপত্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কী থাকে, লিপিবদ্ধ থাকে, বিস্তারিতভাবে কী থাকে, লিপিবদ্ধ থাকে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ এখানে উপাদানগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্যগুলোই হচ্ছে কি, বৈশিষ্ট্যগুলোই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের উপাদান বলে কি গণ্য। ঠিক আছে, তারপর হচ্ছে মুনাফা বন্টন। এই যে মুনাফা বন্টন একটু আগে বলেছি, সমাহারে কিংবা চুক্তিপত্র উল্লেখিত চুক্তিপত্র উল্লেখ অনুযায়ী উল্লেখিত হার বা রেশিও বা অনুপাত অনুযায়ী কী হবে, তোমার মুনাফাগুলো কী হবে, বন্টন হবে। দায় দায়িত্ব, সাধারণত চুক্তিপত্রে যেও উল্লেখ থাকবে সেই অনুযায়ী মানে দায় কি, সাধারণত অংশীদারদের দায় অসীম। সাধারণত অংশীদারদের দায় কি, অসীম, কিংবা একক বা যৌথভাবে দায়বদ্ধ থাকবে কোনো কারবারের কোনো দায়ের জন্য। ঠিক আছে, এগুলাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কি চুক্তি অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান। এর পরবর্তী হচ্ছে চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্রের কি বিষয়বস্তু, চুক্তিপত্রের কি বিষয়বস্তু। তো চুক্তিপত্রের বিষয়বস্তুর আগে আমাকে জানতে হবে চুক্তি কি। চুক্তি হচ্ছে চুক্তি আইন, একটা চুক্তি সম্পর্কে দ্বারা দেওয়ার জন্য 1872 সালে একটা কি আছে, চুক্তি আইন আছে। ওই অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে লিখিত কিংবা মৌখিক কিংবা লিখিত ও মৌখিকভাবে যদি কোনো কার্য সম্পাদনের জন্য একটা কি হয়, মানে সম্মতি জ্ঞাপনপত্র বা সম্মতি জ্ঞাপনের প্রস্তাবনা থাকে, তাকে কি বলা যাবে, চুক্তি বলা যাবে। 1872 সালে চুক্তি আইন অনুযায়ী কি বলছি, যদি 2 বা ততোধিক মানে 2টা পক্ষের মধ্যে বৈধ কোনো বিষয়ে লিখিত কিংবা মৌখিক কিংবা লিখিত ও মৌখিক যদি কোনো কি থাকে, সম্মতি থাকে, বা সম্মতিগুলো কী করা হয় থাকে, বা সম্মতিগুলো উপস্থাপন কিংবা লিপিবদ্ধ হয় থাকে, সেটাকে কি বলা যাবে, চুক্তি বলা যাবে। এখন আসি অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো কি কি। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো হলো কি কি। অংশীদারি চুক্তিপত্রে কী কী লেখা থাকবে, অংশীদারের নাম, অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এবং পরবর্তী থাকবে অংশীদারদের নাম ও ঠিকানা। হ্যাঁ, কী উদ্দেশ্যটা উল্লেখ থাকবে, মুনাফার হার কীরকম হবে, মূলধনের পরিমাণ কীরকম হবে, মূলধন কে কোন অনুপাতে বন্টন করবে, হ্যাঁ, কীভাবে ব্যবসায় প্রতিষ্ঠানটা পরিচালনা হবে, পারস্পরিক দায় দায়িত্ব কী হবে, পারস্পরিক আস্থাও বিশেষ সম্পর্কিত কী মানে কীরকম হবে, সেই বিষয়গুলো অংশীদারি চুক্তিপত্রে কী থাকবে, উল্লেখ থাকবে। ওকে, এবং বিলোপ সাধনের পদ্ধতিগুলো কি, অংশীদারি ব্যবসায় যদি বিলোপ সাধন করতে হয়, কোন কোন ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করা যাবে, সেই বিষয়ে কী থাকবে, লিপিবদ্ধ থাকবে। ওকে, এরপর আসি আমরা অংশীদারি চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি। এ কথাটা একটু খেয়াল করতে হবে, এটা অনেক সময় আলোচনায় আসতে পারে। কি অংশীদারি চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি মূলভিত্তি। চুক্তি অংশীদারি কারবারে কি
ভিত্তি। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। এটা একদম যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তিটাই হলো আসলে একটা ভিত্তি, যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে অংশীদারি ব্যবসায় কী হয়, পরিচালিত হয়। এই চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের একটা জন্মগত অধিকার। কারণ এই চুক্তির উপর ভিত্তি করে মানুষ যারা অংশীদারি কারবার পরিচালনা করে কিংবা অংশীদারি ব্যবসায় গঠন করে তাদের জন্মগত একটা অধিকার সৃষ্টি হয়ে থাকে কোথায়, কারবারের উপরে। এই জন্য ওই জন্য চুক্তি হচ্ছে কি অংশীদারি কারবারের মূল ভিত্তি। ঠিক আছে। এরপর আসি আমরা আরেকটা বিষয় সম্বন্ধে এখন একটু জানবো, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের বিধানসমূহ। 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 অংশীদারি ব্যবসায়ের বিধানসমূহ। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের বিধানগুলো কী কী? চুক্তির অবর্তমানে চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে, প্রথম আসি চুক্তির অবর্তমানে বা চুক্তিতে যদি উল্লেখ না থাকে, মূলধন কী পরিমাণ সরবরাহ করবে, তাহলে অংশীদারগণ সম পরিমাণে মূলধন সরবরাহ করবে। অংশীদারগণ সম পরিমাণে কী করবে, মূলধন সরবরাহ করবে। মুনাফা বন্টনের ক্ষেত্রে চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সমহারে মুনাফা বন্টন করবে কিংবা ক্ষতি বন্টন করবে। দায় বন্টনের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সেক্ষেত্রে অংশীদারগণ তারা সমাহারে কি দায়ও বন্টন করে নিবে। হ্যাঁ, তারপর যদি কারবার পরিচালনা কে করবে সেরকম যদি চুক্তিপত্র কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে সকল অংশীদার কারবার পরিচালনা কী করবে, অংশগ্রহণ করবে। এরপর হচ্ছে বিলুপ সাধনের ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে, যদি স্বেচ্ছায় মানে কোনো একজন অংশীদার যদি বিলুপ সাধন করতে চায় সেক্ষেত্রে সবাই মিলে ওই কারবার কী করবে, বিলুপ সাধন করবে। ঠিক আছে কিনা? ওকে। তারপর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কারবার বিলুপ সাধন করবে এবং কোনো অংশীদার কারবারে ক্ষতি সাধন করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো অংশীদার যদি কারবারে ক্ষতি সাধন করে তাকে কি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, অবর্তমানে বিশেষ করে চুক্তির অবর্তমানে যে বিষয়গুলো একটু আগে বলছি, তাছাড়াও আরও কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। সেগুলো হলো, যদি চুক্তিতে উল্লেখ না থাকে অংশীদারগণ সমপরিমাণে টাকা উত্তোলন করতে পারবে। চুক্তিতে উল্লেখ না থাকলেও অংশীদারগণ যদি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেয় যে যারা সবাই কারবার পরিচালনা করতেছে তারা সমপরিমাণ বেতন ভোগ করবে। ওকে। চুক্তিপত্র উল্লেখ না থাকলে আর কি সকল অংশীদার যেহেতু কারবার পরিচালনা অংশগ্রহণ করবে সেহেতু সকলে কি বেতন ভোগ করার অধিকার রাখে। সেই হিসেবে সকলে সর্বসম্মতিতে বেতনও গ্রহণ করতে পারে। ওকে। কোনো অংশীদার যদি ঋণ দিয়ে থাকে, কোনো অংশীদার যদি কারবারে ঋণ প্রদান করে থাকে সেক্ষেত্রে ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারি আইন অনুযায়ী 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে কি ঋণের সুদ পাবে, যেটা কারবারের জন্য অংশীদারি কারবারের জন্য খরচ বলে বিবেচিত এবং অংশীদারের জন্য এক ধরনের কি আয় হিসেবে গণ্য হয়ে থাকে। আর কারবারের জন্য একদিক দিয়ে দায়ও সৃষ্টি হয়ে থাকে ওটার কারণে। ওকে। তো সেই হিসেবে খেয়াল করতে হবে, যদি অংশীদারগণ অতিরিক্ত মূলধন দিয়ে থাকে কোনো অংশীদার, সেই ক্ষেত্রে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্যের কথা বলা না থাকলেও গড় হারে আমরা 6 মাসের অতিরিক্ত মূলধনে কী ধরতে পারি, সুদ ধরতে পারে, যদি বিধানে উল্লেখ নাই। কিন্তু বিধান উল্লেখ না থাকলে, বিধান বলতে এখানে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বিধান হলো চুক্তি। এই চুক্তিতে উল্লেখ না থাকলে এই বিষয়গুলো কী করা হয়ে থাকে, সর্বসম্মতিতে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আজকে আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে যে বিষয়টাকে নিয়ে জানাতে চাই সেটা হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। সফটওয়্যারটার নাম ছিল কি, অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই হিসাব করতে গেলে আমাদেরকে সাধারণত অংশীদারদের লাভ ক্ষতির পরিমাণ জানতে হয়, সেই সাথে অংশীদারি কারবারে কী পরিমাণ
মূলধন দাঁড়ালো বছর শেষে বা হিসেবকাল শেষে, সে বিষয়টা জানার জন্যই অংশীদারি ব্যবসায়ী হিসেব ব্যবস্থা প্রণয়ন করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যেহেতু আমি তোমাদেরকে তথ্যীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, অবশ্যই আমাদের দ্বিতীয় লেকচারে আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে কি গাণিতিক সমস্যার সমাধান করানোর জন্য যে দফাগুলোর মানে যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে এবং সেই সাথে গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো তোমরা তোমাদের বাসায় তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই থেকে বাসায় একটু পড়ার চেষ্টা করবে, যেগুলো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। সেই হিসেবে তোমরা একটু বাসায় পড়ার চেষ্টা করবে এবং আমরা যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলো অনুসরণ এবং অনুধাবন করার চেষ্টা করবে। ওকে, তো সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।